পুলিশ যতটুকু মামলায় ভূমিকা পালন করবে সবকিছু কিসের অংশ? তদন্তের অংশ। কিরকম তদন্তের অংশ? আপনার পুলিশের ভূমিকাই হচ্ছে তদন্ত। তা পুলিশকে যদি আপনারা সেটাও কিসের অংশ হইতেছে? তদন্তের অংশ হচ্ছে। তার মানে সামগ্রিক কাজ আপনার সার্বিক হয়ে গেছে না? আচ্ছা, ভালো, এটা শুভকামনা আপনাকে। এখন আমরা তদন্তের একদম মূল জায়গায় আছি যে তদন্তটা কিভাবে আর কি পুলিশ করবে, কি কি কাজ করা যাবে না। তাহলে 161 ধারা আমরা পড়েছিলাম যে পুলিশ 161 ধারা ক্ষমতা বলে জবানবন্দি গ্রহণ করবে, আমাদের কি মনে আছে? আর উক্ত জবানবন্দিতে হয়তো স্বাক্ষর করতে বাধ্য নয়, কিন্তু কথাটা এরকম ছিল যে উক্ত জবানবন্দি সাক্ষী গ্রহণযোগ্য হয় বা পুলিশের নিকট যে জবানবন্দি দেওয়া হচ্ছে সেটা সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটা ছিল আমাদের 162-তে। এরপরে আমরা পড়েছিলাম মনে হয় আরো তো কিছু পড়ে আসছিলাম, 144 ধারা পড়ে আসছিলাম, মনে আছে আমাদের? আর তারপর কি পড়েছিলাম একটু বলেন? 144-45 বলা হচ্ছে না? আচ্ছা, এখন সাক্ষ্য আইনের 24 ধারা একটা কথা বলছে যে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য নয় বা অপ্রাসঙ্গিক হবে। সাক্ষ্য আইনের কত ধারা? 24 ধারা। ঠিক এর সমর্থক ধারা হচ্ছে 163। এর সমর্থক ধারা কত? ফৌজদারি কার্যবিধি 163 ধারা। তাহলে আমরা লিখি ফৌজদারি কার্যবিধি 163। ওয়ালাইকুম আসসালাম। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে সাক্ষ্য গ্রহণ করা হলে একটু বলেন শব্দগুলো কি কি? সাক্ষ্য গ্রহণ করা হলে তা অপ্রাসঙ্গিক হবে বা মামলায় গ্রহণযোগ্য নয়। তা অপ্রাসঙ্গিক হবে বা মামলায় গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে এটা সাক্ষ্য আইনের কত ধারার সাথে মিলতেছে আমাদের কি মনে আছে? 24 ধারার সাথে মিলছে না? তাহলে লিখি যা সাক্ষ্য আইনের 24 ধারাকে সমর্থন করে, যা সাক্ষ্য আইনের 24 ধারাকে সমর্থন করে, যা সাক্ষ্য আইনের 24 ধারাকে সমর্থন করে। আচ্ছা, তার মানে কোন সাক্ষী যদি পুলিশ নেয়, সেই সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করতে বাধ্য নয় পুলিশের কাছে কত ধারাতে? 162 ধারাতে। আবার পুলিশ দেখে কিন্তু আমাদের একটা ভীতি কাজ করে। পুলিশের পোশাকের কিন্তু একটা আলাদা গরম আছে, আলাদা একটা কি গরম আছে, ভীতি আছে যে পুলিশের পোশাকে থাকে। দেখবেন যে পুলিশ দেখে অনেকে দৌড় দেয়। এখন দৌড়ের টাইমে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই কি, সেটাও কিন্তু একটা ভীতি প্রদর্শনের করতে পারে। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ধারা, এই পুলিশের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট ঢুকে আছে 164 ধারা। তদন্তের মধ্যে একটা ধারা আছে 164, যেটা পুলিশের মধ্যে ম্যাজিস্ট্রেট কি করেছে? ঢুকে গেছে পুলিশের কর্মকাণ্ডের মধ্যে। 164 ধারা, ধারা 164। ম্যাজিস্ট্রেট আসামি জবানবন্দি গ্রহণ করবেন। ম্যাজিস্ট্রেট আসামি জবানবন্দি গ্রহণ করবেন। জবানবন্দি গ্রহণ করবেন 164 ধারায়, তাই তো? বিচার শুরু হওয়ার যে কোনো সময় এই জবানবন্দি গ্রহণ করা যাবে। আমি কি বোঝাতে পারছি কথাটা? বিচার শুরু হওয়ার যে কোনো সময় ম্যাজিস্ট্রেট আসামি জবানবন্দি গ্রহণ করতে পারেন। বিচার শুরু হওয়ার যে কোনো সময় ম্যাজিস্ট্রেট আসামি
জবানবন্দি গ্রহণ করতে পারেন। ওকে, এখন আপনাকে একটা মজার কথা বলি ভাইয়া। ফৌজদারি এমন একটা জায়গা, যে জায়গাটায় এই ধারাটায় যদি কেউ জবানবন্দি না দেয় তার বিচারই করা যাচ্ছে না। 164 ধারায় যদি স্বীকারোক্তিমূলক আসামি জবানবন্দি না দেয় তার কি করা যাচ্ছে না, বিচার হচ্ছে না। এবং আপনাকে একদম ইজি করে বলি, আপনি যতক্ষণে ফৌজদারি মামলায় নিজে দায় স্বীকার করে নেবেন, পৃথিবীর কোন আদালত কিন্তু আপনাকে দায়ী বানাইতে পারবে না। আপনি যখন নিজের দায়টা স্বীকার করে নিচ্ছেন আসামি হিসাবে কত ধারাতে, 164 ধারাতে, তার মানে 164 ধারাতে আপনার দায় স্বীকার করে না নিলে কিন্তু কি হচ্ছে না, বিচার করা যাচ্ছে না। তার মানে আপনাকে 164 ধারা কার কাছে দিতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে। কি আপনি যে দোষী এই কথাটা স্বীকার করতে হবে কত ধারাতে। এখন আসামি দোষী এই কথাটা স্বীকার করার পর কিন্তু বিচার শুরু হচ্ছে। তার মানে ম্যাজিস্ট্রেটের নিকট যদি আসামি বলে যে আমি দোষী, সেখানেও এটাই কিন্তু চূড়ান্ত নয়। 164 ধারায় যে কনফেশনটা দেওয়া হচ্ছে সেটা কি চূড়ান্ত নয়, যে কোনো সময় হচ্ছে এটা প্রত্যাহার করা যেতে পারে। আবার যেই যদি ম্যাজিস্ট্রেটের কাছে বলা হলো যে ভাই আমি তো এরকম খুন করে চলে আসছি, সেটাও ম্যাজিস্ট্রেট বিশ্বাস করবে না। তার মানে 64 ধারায় আপনাকে স্বীকার না করলে কিন্তু বিচার শুরু হচ্ছে না। এবং আগে জিজ্ঞেস করা হয় ফৌজদারিতে 164 ধারায় জবানবন্দি দেওয়া হইবে কিনা, জিজ্ঞেস করা হয় না 164 ধারায় জবানবন্দি দেওয়া হয়েছে কিনা, কার কাছে দিতে হবে। এই ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, লিখে নেই। হ্যাঁ, জবানবন্দি দেওয়া হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মনে করছিলাম যে ভরাডুবি হবে, ভরাডুবি থেকে বাঁচছে সেইটাই একটা কেন সে যায়। আচ্ছা, অথবা তাহলে আমরা কি লিখেছি যে জবানবন্দি গ্রহণ দেওয়া হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সরকারের বিশেষ ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর নিকট, অথবা সরকারের বিশেষ ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট। দ্বিতীয় তাহলে আবার বলেন কার কার কাছে হচ্ছে জবানবন্দি দেওয়া যাবে। তাহলে মহানগরের বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর মহানগরের এলাকা হইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আবার সরকারি ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি করতে পারবে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কিন্তু সরকারি বিশেষ ক্ষমতাটা দিবেন, না হয় কিন্তু পারবেন না। এই কথার মধ্যে একটা কথা লুকায় আছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 164 ধারা জবানবন্দি গ্রহণ করতে পারেন না, লিখে না। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 164 ধারায় জবানবন্দি গ্রহণ করতে পারেন না। তার মানে 164 ধারায় কনফেশন কি চূড়ান্ত? অবশ্যই চূড়ান্ত নয়, তাহলে আর কি বিচার হইতো না। যদি ধরে নিত সত্য এটা যে বলতেছে সে, অবশ্যই 164 ধারায় কনফেশন কি চূড়ান্ত নয়। আমাদের এখন মনে রাখতে হবে, দেখেন এই ম্যাজিস্ট্রেট যখন কনফেশনটা গ্রহণ করবে তখন সাক্ষ্যয়ের 25 ধারা বলা হয়েছে যে পুলিশ ওইখানে থাকতে পারবে না, অর্থাৎ পুলিশের নিকট কিন্তু এই জবানবন্দি দেওয়া যাবে না। গ্রহণ করবে কে? ম্যাজিস্ট্রেট। এবং মজার বিষয়, ম্যাজিস্ট্রেট যখন এই জবানবন্দিটা গ্রহণ করবেন তখন
তাকে ঠান্ডা মাথায় ভাবার জন্য 3 ঘন্টা সময় দেবেন যে বাবা তুমি যে বলতেছো তুমি দোষী, তোমাকে কেউ প্রলোভন দিচ্ছে, তোমাকে যদি কেউ ভীতি প্রদর্শন করে, তোমাকে যদি ভয়ভীতি দেখায়, এইভাবে যদি তুমি দাও, তুমি আমাকে জানাইতে পারো কথাটা। তুমি যে নিজের ইচ্ছায় সৎ বিশ্বাসে দিচ্ছ, এটা ভাবার জন্য কয় ঘন্টা সময় দিবেন? 3 ঘন্টা। তাহলে আমরা লিখে নিই যে 164 ধারা জবানবন্দি গ্রহণের পূর্বে ম্যাজিস্ট্রেট আসামিকে ভাবার জন্য 3 ঘন্টা সময় দেবেন। 164 ধারায় জবানবন্দি গ্রহণের পূর্বে ম্যাজিস্ট্রেট আসামিকে ভাবার জন্য কয় ঘন্টা সময় দিবেন? 3 ঘন্টা। ওকে, এখন আমাদের একটা কথা কিন্তু মনে রাখতে হবে, আসামি হোক আর ফরিয়াদি হোক, আসামি হোক আর ফরিয়াদি হোক, যে জবানবন্দি দেবে তার পূর্বে শপথ করানো বাধ্যতামূলক। আসামি দিলেও শপথ করায় নেবে ম্যাজিস্ট্রেট, আবার যদি ফরিয়াদি বা সংবাদদাতা দেয় সেক্ষেত্রেও কি করবে? শপথ করানো কি বাধ্যতামূলক। তাহলে 164 ধারা শপথ করানো কি বাধ্যতামূলক, 200 ধারাতেও কি শপথ করানো কি বাধ্যতামূলক। তাহলে আমরা জবানবন্দি গ্রহণকালে শপথ করানো বাধ্যতামূলক কথাটা লিখে নিতে পারি না যে কোনো ক্ষেত্রে, যে জবানবন্দি গ্রহণকালে শপথ করানো বাধ্যতামূলক সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে 200 ধারাতে বাধ্যতামূলক। মানে তাকে যে কেউ ভয়ভীতি প্রদর্শন করতেছে না, তাকে যে কেউ প্রলোভন দেখাচ্ছে না, এই কারণে শপথ করানো কি বাধ্যতামূলক। জবানবন্দি গ্রহণের পূর্বে শপথ করানো কি বাধ্যতামূলক। ওকে, আচ্ছা লিখেছি। এখন এখানে একটা ছোট টেকনিক আছে, একটা টেকনিক। যদি প্রশ্ন হয় ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি গ্রহণ করেন কত ধারাতে? 164 ধারাতে। আর যদি প্রশ্ন হয় যে ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি লিপিবদ্ধ কত ধারাতে? 364। তাহলে আমরা বিশেষ দোষ বা এনবি দিয়ে লিখে দিতে পারি যে ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি গ্রহণ করেন 164 ধারায়, এবং ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি লিপিবদ্ধ করেন 364 ধারায়। ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি গ্রহণ করেন কত ধারাতে? আর লিপিবদ্ধ করেন কত ধারাতে? 364 ধারায়। আমি কি বোঝাতে পারছি? এখন 364 ধারায় কি লিপিবদ্ধ করেন, এটা একটা ভাগের বিষয়। ম্যাজিস্ট্রেট আসলে কি লিপিবদ্ধ করবেন? আসামি যে ভাষায় জবানবন্দি দিতেছে সেই ভাষায় লিপিবদ্ধ করবেন, কথাটা এরকম। তাহলে 164 ধারায় কি করবে? গ্রহণ করবে। আসামি যে ভাষায় কথা বলতেছে সেই ভাষায় তিনি শ্রবণ করতেছেন, 164 ধারার ক্ষমতা এটা। আর 364তে আসামি যে ভাষায় কথা বলতেছে সেই ভাষাতেই তার লিপিবদ্ধ করতে হবে কত ধারাতে? 364 ধারাতে। তাহলে আসামির জবানবন্দি নিজ ভাষায় লিপিবদ্ধ করা হয় কত ধারাতে? আর ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি গ্রহণ করবে কত ধারাতে? আচ্ছা, ম্যাজিস্ট্রেট যদি হচ্ছে বরিশালের লোক হন, সেক্ষেত্রে বরিশালের ভাষায় জবানবন্দি লিপিবদ্ধ করতেছেন কত ধারাতে? আসামি যদি চট্টগ্রামের লোক হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত জবানবন্দি চট্টগ্রামের ভাষায় লিপিবদ্ধ করতেছে কত ধারাতে? আর ম্যাজিস্ট্রেট জবানবন্দি চট্টগ্রামের লোকের গ্রহণ করতেছে কত ধারাতে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে আসামি হলো আপনার কোথায় বাড়ি, কই বলেন একটু? বাড়ি 2-4টা। সাতক্ষীরা বললে এরকম না তো, সাতক্ষীরা ভাষা কি যেন বলেন, এটা সাতক্ষীরা ভাষা বলেন একটু। তা আসামি যদি সাতক্ষীরার লোক হয় এবং আসামির এই জবানবন্দি গ্রহণ করবে কত ধারাতে? 164। আর আসামি সাতক্ষীরার লোক, এই জবানবন্দি সাতক্ষীরার ভাষায় লিপিবদ্ধ করতেছে। আসামি যদি চায়নার লোক হয়, আসামি যদি জাপানের লোক হয়, বিচারক কিন্তু পাপড়ে আছে, বিচারক কিন্তু খুবই ঝামেলার মধ্যে আছে যে আসামি যে ভাষায় বলতেছে সেই ভাষায় যাচ্ছে। হ্যাঁ, এখন তো অনুবাদক তো অবশ্যই লাগবে।
তাহলে আমরা 164 ব্যাখ্যা কি পেয়েছি, 364 ব্যাখ্যা কি পেয়েছি, দুইটা ধারাই ইম্পর্টেন্ট। তাহলে যদি প্রশ্ন হয় যে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করবে কত ধারাতে, আর যদি প্রশ্ন হয় ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করবে কত ধারাতে, সবই কিন্তু আসামি, সবই কি আসামি। তাহলে 164 আর 364 মধ্যে একটা কি আছে, মিল আছে। এই 164 এবং 364 কে কিন্তু সমর্থন জানাচ্ছে সাক্ষ্য আইনের 26 ধারা, যে ম্যাজিস্ট্রেটের নিকটই জবানবন্দি দিতে হবে, ম্যাজিস্ট্রেটের নিকটই কনফেশন দিতে হবে, মানে আসামি ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারিত করবেন সাক্ষ্য আইনের কত ধারাতে, 26 ধারাতে। লিখে নেই যে আসামি ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দিবেন বা দোষ স্বীকার করবেন সাক্ষ্য আইনের 26 ধারায়। জবানবন্দি দিবেন বা দোষ স্বীকারোক্তি করবেন, তাই তো সাক্ষ্য আইনে কত ধারায়। তাহলে এখানে মজার বিষয়, ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দেওয়া হয়, সাক্ষ্য আইনের কত ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করবেন কত ধারাতে, অনেক ভালো বুঝেছেন। তাহলে আমরা করলাম কি 163 করলাম, যার সমর্থক ধারা হচ্ছে 24, এবার 164 করলাম, যার সমর্থক ধারা সাক্ষ্য আইনের কত 26, ধারা 165 ফৌজদারি কার্যবিধি, ধারা 165 পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি করা। পুলিশ, আবার পুলিশ চলে আসছে, তার মানে কি এটা কিসের অংশ, তদন্ত। পুলিশ থাকলেই তদন্ত, এটা কিসের অংশ, তদন্তের অংশ। আচ্ছা, পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি করো। কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে মনে করলে, কোন প্রয়োজন মনে করলে, যে কোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারে বা অন্য কোনো ব্যক্তি দ্বারা তল্লাশি করাতে পারে। প্রয়োজন মনে করলে তল্লাশি করতে পারেন বা অন্য কোনো ব্যক্তি দ্বারা। এই যে ফরমা শব্দটা আসে মাঝে মাঝে পুলিশের সাথে ঘুরে, এই ফরমার ধারা, এটা ফরমা করে না, হ্যাঁ, অন্য কোনো ব্যক্তি ইনফরমার, এই তো। আচ্ছা, সোর্স গোয়েন্দা, আহা কত ভালো। আমাদের রাস্তায় যে 165 ধারা, আবার এটা 54 ধারা ক্ষমতা বলে পারে, 54 ধারা ক্ষমতা বলেও পারে। 54টাই মেইন ধরায়, মানে আপনাকে গ্রেফতার করলে 54 ধারায় করতে হবে, ধরা দেয় ওটা। আচ্ছা, ধারা 167 প্রশ্ন হবেই, 167 ধারা থেকে প্রশ্ন হবেই, হ্যাঁ, প্রতি বছর প্রশ্ন হবেই। আচ্ছা, খুব মজার কথা এখানে যে পুলিশ 120 দিন বা কয় মাস, 120 দিন 3 মাস না 120 দিন। আরে ঘুম মারে আমার ঘুম, আরে ঘুম, আরে পিকনিকের কি যায় না, মানে মজা যায় না, আরে পিকনিক আমের। আচ্ছা, আল্লাহ রাস্তায় একটু জড়তা কাটান, একটু এই কয়টা আঙ্গুল আছে বলতে পারবেন? 5টাই আছে। এখন কয়টা আঙ্গুল এখন শিওর? যারা বলতেছেন না তারা একটু দেখেন, আঙ্গুল দেখতে পাচ্ছেন না? কয়টা?
এখানে চেয়ার যে কয়টা আছে সেই কয়জনই লোক আছেন, আমি জানি কয়জন আছেন, কণ্ঠে তো বোঝা যায় না, কণ্ঠে বোঝা যাইতেছে না যে মানে এখানে আছেন আপনারা। জনতার কারণ তো আমার এই বদ অভ্যাসটা আছে, আমি বুঝি না যে কিভাবে মানুষ মানে দাঁত দিয়ে হচ্ছে কি মানে হচ্ছে নখ কাটে, তারা কি হচ্ছে এটা করতে পারে না? এটা খুব ভয়ঙ্কর কৌতুক মার্কিন এক অভিনেতা, যে আমি বুঝি না কি করে এটা কামড়ায়, তারা তো এর চেয়ে এই কাজটাও ভালো করতে পারে, নাক ঘটা। আমিও কামড়াই। আচ্ছা, 167 ধারা থেকে কিন্তু শিওর প্রশ্ন হবে, আবারও বলছি, মজার কথা এটা। 4 মাস সমান সমান কত দিন? শিওর? তাহলে 120 দিন সমান সমান কয় মাস? তাহলে দেখেন, পুলিশ 120 দিন বা 4 মাসের মধ্যে তদন্ত কার্য শেষ করবে। পুলিশ 120 দিন বা 120 দিনে 3 মাস বানান। পুলিশ 120 দিন বা 4 মাসের মধ্যে তদন্ত কার্য শেষ করবে। 120 দিন বা 4 মাসের মধ্যে তদন্ত কার্য। 120 দিন কি 4 মাস? শিওর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উক্ত সময়ের মধ্যে তদন্ত কার্য শেষ না হইলে, গতবার প্রশ্ন এসেছে এখান থেকে, উক্ত সময়ের মধ্যে মানে 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্য শেষ না হয়, কথাটা একটু বলেন, কি বলেছি? বাবা, হ্যাঁ, তাহলে 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্য শেষ না হয়, সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিন পাবে। সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিন পাবে। সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামি জামিন পাবে। কিন্তু জামিনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, গতবার মনে এসে গেছে এটা। এই জামিন অযোগ্য অপরাধ তাহলে কি কি হতে পারে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের নিচে যতগুলো আছে এগুলো জামিন পাবে। অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের নিচে, 10 বছরের নিচে তো হওয়া উচিত, যেহেতু যাবজ্জীবন গিয়ে গেছে। হ্যাঁ, তাহলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের আসামি জামিনে মুক্তি পাবে, এভাবে লিখে নেই। অর্থাৎ 120 দিনের মধ্যে তদন্ত কার্য শেষ না হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের আসামি কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, জামিনে মুক্তি পাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা কিন্তু। ঠিক আছে, এই ধারা থেকে প্রশ্ন কিন্তু মনে হয় কতবার আসছে, একটা আবারও আসবে। তাহলে 167 ধারা আমরা কি পেয়েছি? কত দিনের মধ্যে তদন্ত কার্য শেষ করতে হইবে। আর এই এর মধ্যে যদি পুলিশ তদন্ত কার্য শেষ না করতে পারে সেক্ষেত্রে কি হইবে? আচ্ছা, তারপরে আরেকটা লাইন বলছিলাম, এটা একটু ভাঙেন তো। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ডপ্রাপ্ত আসামি কি পাইবে? জামিনে। দেখেন, যারা এখনো তাকাচ্ছেন না, মাথায় ঝুলাই যাইতেছে, আমি বলতেছি মাথা ঝুলাচ্ছে। আপনার বলেন না একটু। আচ্ছা, দারুণ লিখতে পারে। ধারা 167(5) ব্র্যাকেটে 5 লিখবেন। রিমান্ড বা পুলিশ রিমান্ড। 167(5) রিমান্ড বা পুলিশ রিমান্ড। হ্যাঁ, পুলিশ রিমান্ড।
কি রিমান্ড? আচ্ছা, এখানে একটা মজার কথা আছে যে পুলিশ কাউকে গ্রেফতার করলে 24 ঘন্টা থানায় আটকে রাখতে পারবে, এর বেশি তারায় আটকে রাখার ক্ষমতা পুলিশের নাই। কত ঘন্টা আটকে রাখতে পারবে? এই 24 ঘন্টা ছাড়া পুলিশের থানায় আটকে রাখার ক্ষমতা নাই। সেক্ষেত্রে তিনি 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন আসামিকে। তার কাজ ম্যাজিস্ট্রেটের নিকট কি করবেন? হাজির করবেন। হাজির করার পর পুলিশ রিমান্ডের আবেদন করবে নেই বলে যে আমি পর্যাপ্ত পরিমাণে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারি নাই বা নাম ঠিকানা এখনো আসামি আমাকে জানায় নাই বা দেয় নাই, এই কারণে আমাকে 5 দিন রিমান্ড দেন, আমি তাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। কতদিন? 5 দিন চাইতে পারে, কেউ 7 দিন চায়, কেউ 3 দিন চায়। তাই এটা কখন চায়? যখন পর্যাপ্ত পরিমাণে তথ্য প্রমাণ সংগ্রহ করা যায় না এবং নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না, তখন তাহলে আমরা দেখি পুলিশ পর্যাপ্ত পরিমাণে তথ্য গ্রেফতারের পর পুলিশ এইভাবে লিখি, গ্রেফতারের পর পুলিশ পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ সংগ্রহ করতে না পারলে তথ্য সংগ্রহ করতে না পারলে বা নাম ঠিকানা উদ্ধার করতে না পারলে জিজ্ঞাসাবাদের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট রিমান্ডের আবেদন করবেন। তাহলে রিমান্ডের উদ্দেশ্য কি? তথ্য প্রমাণ সংগ্রহ করা। তথ্য প্রমাণ সংগ্রহ করা রিমান্ডের উদ্দেশ্য কি? মাইট দেওয়া না, কিন্তু কোনো জায়গায় মাইটের কথা নাই। এখন কিন্তু সংশোধনী আসছে যে রিমান্ডের আগে পরে ডাক্তারি পরীক্ষা করানো বাধ্যতামূলক। রিমান্ডের আগে পরে কিন্তু এখন ডাক্তারি পরীক্ষা করা কি বাধ্যতামূলক, এবং স্বচ্ছ কাচের দেয়ালের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা কিন্তু নতুন হয়েছে যে রিমান্ডের আগে পরে কি ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক এবং স্বচ্ছ কাচের দেয়ালের মধ্যে কি জিজ্ঞাসাবাদ করতে হবে, যেন কোনো ভয়ভীতি বা মারধর দেওয়া না হয়। তাহলে আমরা এটা লিখে নিতে পারি যে রিমান্ডের আগে ডাক্তারি পরীক্ষা করা বাধ্যতামূলক, আগেও পরে, এবং স্বচ্ছ কাচের দেয়ালে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। আচ্ছা 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 আগেও পরে ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক। হ্যাঁ 100%। স্বচ্ছ কাচের দেয়ালে জিজ্ঞাসাবাদ করতে হবে। এখন যে প্রশ্নটা আপনাদের আসে, এই ধারা থেকে যে প্রশ্নটা আসবে সেটা বলতেছি, যা বলে ফেলতে আসতে আসলে নাই, কিন্তু এটা কিন্তু আসতে পারে, কারণ তিনবার আসছে যে রিমান্ড কত দিনের জন্য দেওয়া যায়। এটা হলো এখন 15 দিন। এটা এক নাগারে না মোট, এইটা নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে, কারণ কয়ে থাকে এক নাগারে আর ক্ষয়ে থাকে মোট। এইখানে কিন্তু গ্যাঞ্জাম লাগে, তার মানে আমরা তথ্যটা জানলেও কিন্তু গ্যাঞ্জাম লাগে। আমাদেরকে ধরে নিতে হবে যে মোট 15 দিনের বেশি রিমান্ডের আবেদন করা যাবে না। এটা এক নাগারেও না একাধারেও না। কথাটা কি বোঝাতে পেরেছি? নির্জন কারাবাসের ক্ষেত্রে কিন্তু একাধারে শব্দটা আমাদের প্রতারিত করে। আমাদের কি করে? প্রতারিত করে। এখানে প্রতারিত হওয়ার সুযোগ নেই, যেহেতু আসার মতো একটা প্রশ্ন। তাহলে আমরা বিশেষ দুষ্ট বুদ্ধি একটু বক্স করে আটকায় নিতে পারি যে সর্বমোট 15 দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা যায় না। সর্বমোট 15 দিনের বেশি রিমান্ড কি করা যায় না। ঘুম পাচ্ছে? ঘুম পেলে ঘুমান।
মঞ্জুরি করা যায় না। আবেদন যেটা নাই ক্ষমতা সেটা আবেদন করবেন কেন? প্রশ্ন আসলে ঠিক এইভাবেই আসবে, কিন্তু আমি বললাম প্রশ্ন আসলে কিন্তু এইভাবেই আসবে। কতদিনের বেশি রিমান্ড মঞ্জুর করা যায় না? প্রশ্ন বলছি, এক নাগারে 15 দিন, একাধারে 15 দিন, না সর্বমোট 15 দিন? প্রশ্নটা এরকম আসবে, 15 দিন থাকবে, কিন্তু এক নাগারে, একাধারে, না সর্বমোট? এই জায়গায় খেয়াল রাখতে হবে যে রিমান্ডের ক্ষেত্রে সর্বমোট, নির্জন কারাবাসের ক্ষেত্রে এক নাগারে কথাটা আছে। এই কারণে এখানে আমাদের একটু ভুল হইতে পারে, কারণ আমরা ভুল করতে পারি। তাহলে সর্বমোট কতদিনের বেশি রিমান্ড মঞ্জুর করা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি? এইটুকু যদি বোঝেন তাহলে ভালো। আচ্ছা, ধারা 172 পুলিশ ডায়েরি। ধারাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পুলিশ ডায়েরি ধারাটা খুব ইম্পর্টেন্ট। ধারা আসলে মারার কোনো রেওয়াজ নাই। আপনারা রিমান্ড ব্যাপারে যেটা, এটা জাস্ট একটা সিম্পটম। পুলিশ দেখলে মানুষ এমনি টাকা দেয়। আমি আমার ব্যক্তিগত জানা এটা। পুলিশের কাছে পুলিশ ধরে নিয়ে গেলে আপনারা ধারণা করেন মারবে, এই করবে, সেই করবে, এমনি টাকা দিয়ে আসেন। কি করবে? রিমান্ডে মারার কোনো রেওয়াজ নাই, বা এখন আর আগের মতো পুলিশ নাই। আপনারা যদি একটু বোঝেন, আগের চেয়ে এখন ভালো ব্যবহার করে পুলিশ, আগের মতো নাই। আচ্ছা, 172 ধারায় হচ্ছে পুলিশ ডায়েরি। ধারাটা ইম্পর্টেন্ট। তাহলে পুলিশ ডায়েরি কত ধারাতে আছে? পুলিশ ডায়েরি কত ধারাতে আছে? মজার বিষয় শোনেন, এটা তো একটা গল্প। গল্পটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আইনজীবীদের কাছে যেটা থাকা দরকার থাকে না, যেমন কলম। আমি পিকনিকে যাই, এটা আমার মনে হচ্ছে যে অনেকের কাছে কলম ছিল না। অনেকের পিকনিক ছিল, এই ধরনের কলম ছিল না। আচ্ছা, থাকে না, কিন্তু পুলিশের কাছে দেখবেন একটা বই থাকে সবসময়। পুলিশ যদি আপনার সাথে আসে, এমন পার্ট নাই যে আপনার বাবার নাম কি, আপনার নাম কি, যে লিখতেছে না, সে যে ডায়েরিতে লিখতেছে, এই ডায়েরিটার নাম হচ্ছে পুলিশ ডায়েরি। পুলিশ তদন্তের সময় কথাবার্তা সংগ্রহ করতেছে একটা ডায়েরিতে। কি করে? আপনাদের কিন্তু কেস ডায়েরি বলে একটা ডায়েরি আছে। আপনাদের ডায়েরিটার নাম কি? কেস ডায়েরি। আর এটা বার কাউন্সিল অনুযায়ী আপনাদের ডায়েরির নাম কেস ডায়েরি। আপনারা মামলাগুলো যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তার নাম কি? কেস ডায়েরি। আর পুলিশ তার এই তথ্য সংগ্রহ করে যে সকল তথ্যগুলি লিপিবদ্ধ করে তার নাম কি? ডায়েরি, পুলিশ ডায়েরি। আমি বোঝাতে পেরেছি? যদি প্রশ্ন করা হয় যে পুলিশ ডায়েরি কত ধারাতে আছে? 172, শিওর? আচ্ছা, তাহলে তদন্তের সময় মামলা সংশ্লিষ্ট বিবরণী পুলিশ যে ডায়েরিতে লিপিবদ্ধ করে, তদন্তের সময় মামলার সংশ্লিষ্ট বিবরণী পুলিশ যে ডায়েরিতে লিপিবদ্ধ করে, হ্যাঁ, যে ডায়েরিতে পুলিশ লিপিবদ্ধ করে তাকে কি বলে? পুলিশ ডায়েরি বলে। এই দেখেন ভাই, পুলিশের কাছে আইসা পার্ট নাই লেখে, ছোট একটা নোটবুকের মতো, দেখেছেন? ওইটাই হচ্ছে পুলিশ ডায়েরি। আচ্ছা, এখন পুলিশ ডায়েরিটা হচ্ছে উনি তথ্যগুলো তদন্তের স্বার্থে কিন্তু ওনার কাজে উনি লাগাচ্ছেন, কিন্তু ওনার কাজ ব্যতীত, পুলিশের কাজ ব্যতীত অন্য কোনো কাজে পুলিশ কাজে লাগে না। আমি কি বোঝাতে পারছি? তাহলে পুলিশ ডায়েরি সাক্ষ্যে প্রযোজ্য নয় বা ব্যবহার করা যাবে না বা অপ্রাসঙ্গিক। কথাটা বলা যায় যে পুলিশ ডায়েরি সাক্ষ্যে গ্রহণযোগ্য নয় বা অপ্রাসঙ্গিক। পুলিশ ডায়েরি সাক্ষ্যে গ্রহণযোগ্য নয় বা অপ্রাসঙ্গিক। পুলিশ ডায়েরি সাক্ষ্যে গ্রহণযোগ্য নয় বা অপ্রাসঙ্গিক। ওকে, লিখেছি? তার মানে পুলিশ কিন্তু পুলিশ ডায়েরি কি ব্যবহার করতে পারতেছে না। পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারছে না, কিন্তু বিচারক তার অনুসন্ধান বিচারক সাথে পুলিশ ডায়েরি তদন্ত করতে পারে।
আমি কি বোঝাতে পেরেছি? কি পারেন? বিচারক অনুসন্ধান ও তদন্তের সাথে পুলিশ ডায়েরি তলব করতে পারেন, লিখে নেই। বিচারক অনুসন্ধান ও তদন্তের সাথে, অনুসন্ধান ও বিচারের সাথে হবে। বিচারক অনুসন্ধান ও বিচারের সাথে পুলিশ ডায়েরি তলব করতে পারেন। লিখেছি? লিখেছি? তাহলে কে ব্যবহার করতে পারবেন? এছাড়া আর কোথাও কিন্তু ব্যবহার করা যাবে না। শুধু অনুসন্ধান ও বিচারের স্বার্থে তিনি দেখতে পারেন যে পুলিশ ডায়েরিতে কি লেখা ছিল, সংলগ্ন কথাবার্তা আছে কিনা। কিন্তু পুলিশ এসে বলতে পারবে না যে হুজুর আমি তো এটা লেখা রাখছি, এই তথ্য প্রমাণ আমি পাইছিলাম, এটা গ্রহণ করেন। এটা পুলিশ ডায়েরি থেকে পুলিশ ব্যবহার করতে পারছে না। এখন স্মৃতি পুনরুজ্জীবিতকরণ সাক্ষ্য আইন 100 কত ধারা বলতে পারবেন কেউ? 59 ধারা। এখন মজার বিষয় হলো 161 ধারার ক্ষমতা বলে পুলিশ ডায়েরি থেকে স্মৃতি পুনরুজ্জীবিত করে। এছাড়া কত স্মৃতি পুনরুজ্জীবিতকরণ আছে? সব কিন্তু 159 আছে। তাহলে পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবেন কত ধারাতে? আর চার্জশিট দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবেন কত ধারাতে? 159 ধারাতে। কথাটাকে তো বুঝতে হবে না? পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবে কত ধারাতে? 161 ধারাতে। ইহা ব্যতীত যত সকল স্মৃতি পুনরুজ্জীবিত করা লাগুক না কেন, যার ইচ্ছা তার লাগুক, সে করবে কত ধারাতে? 159 ধারাতে। তাহলে শুধু পুলিশ ডায়েরি দেখলে কত ধারায় যাব? 161। ইহা ব্যতীত সকল স্মৃতি পুনরুজ্জীবিত সাক্ষ্য আইনের কত ধারা? 159 ধারা। লিখে নেই বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবেন সাক্ষ্য আইনের 161 ধারা। পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবেন, পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবেন স্মৃতি পুনরুজ্জীবিত করবেন সাক্ষ্য আইনের কত ধারা? আর ইহা ব্যতীত সকল স্মৃতি পুনরুজ্জীবিত, ইহা ব্যতীত সকল পুনরুজ্জীবিত স্মৃতি পুনরুজ্জীবিত লেখ না লিখলে আমি বুঝাইতে পারবো না। বলি লিখি নাই, বলেন যে লিখি নাই, বুঝি নাম লেখ স্মৃতি পুনরুজ্জীবিত কই? আমি যেটা বলছি লেখেন নাই, লেখেন নাই, এইভাবে তো বলি নাই আমি। পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবে সাক্ষ্য আইনের 161 ধারা ক্ষমতায়। আর ইহা ব্যতীত সকল স্মৃতি পুনরুজ্জীবিত সাক্ষ্য আইনের 159 ধারায়। আর বুঝাবো, কথাটা লেখেন, বুঝাবো। দেখেন, হ্যালো, চার্জশিটও কিন্তু পুলিশ দেয়, ফাইনাল রিপোর্টও কে দেয়? পুলিশ দেয়। আবার পুলিশ ডায়েরিও কার? পুলিশের। একটু খেয়াল করেন, কাজে লাগাই মাথাটা। তাহলে পুলিশ ডায়েরি দেখে স্মৃতি পুনরুজ্জীবিত ধারা কত? 161। দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবে কত ধারায়? 159 ধারায়। তার শুধুমাত্র পুলিশ ডায়েরি হলে 161। ইহা বাদ দিয়ে যত স্মৃতি পুনরুজ্জীবিত আছে সব 159 আছে। তাহলে হিসাবের খাতা দেখে পাবলিক স্মৃতি পুনরুজ্জীবিত করবে কত ধারাতে? 159 ধারায়। তারপর হচ্ছে চার্জশিট দেখে পুলিশ স্মৃতি পুনরুজ্জীবিত করবে কত ধারাতে? তারপর হলো আপনার ফাইনাল রিপোর্ট দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করবে কত ধারাতে? এরপরে আসে পুলিশ ডায়েরি দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করবে কত ধারাতে? 161 ধারাতে। বোঝাতে পেরেছি? তাহলে আমরা কি বলেছি যে পুলিশ ডায়েরি দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করবে 161 ধারাতে আর সাক্ষ্য আইনে, এবং 159 ধারায় আদার্স যারা ব্যক্তি আছে সবাই স্মৃতি পুনরুজ্জীবিত করবে যে কোনো বিষয়। তার মানে শুধু পুলিশ ডায়েরি হলে 161, আর অন্য যা আছে পুলিশ দেখেই কিন্তু 161 তে যায় না। পুলিশ কিন্তু চার্জশিটও দেয়,
পুলিশ কি দেয়? তাহলে চার্জশিট দেখে পুলিশ স্মৃতি পুনর্জীবিত করবে কত ধারাতে? 159। আর পুলিশ ডায়েরি দেখে পুলিশ স্মৃতি পুনর্জীবিত করবে কত ধারাতে? ওকে, রিল্যাক্স। মানে পুলিশ ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিত করা যাচ্ছে। তাহলে একটু বিশেষ দ্রষ্টব্যের মধ্যে মনে আছি আমরা। তাহলে সাক্ষ্য আইনের 145 ধারায় পুলিশ ডায়েরি জেরায় ব্যবহার করা যায়। সাক্ষ্য আইনের 145 ধারার ক্ষমতা বলে ক্ষমতা বলে পুলিশ ডায়েরি জেরায় ব্যবহার করা যায়। ওকে, এরপরে যে ধারাটা বলবো সেখান থেকে তো প্রশ্ন প্রতি বছরই হয়, আপনারা বুঝতে পারবেন। 173 ধারা পুলিশ রিপোর্ট। তাহলে 172 কি আছে আর 173 কি আছে? খুব কাছাকাছি শব্দ, কিন্তু খুবই কি কাছাকাছি শব্দ। তাহলে তদন্তকারী কর্মকর্তা বা আইও তদন্তকারী কর্মকর্তা বা আইও তদন্ত কার্য শেষ হওয়ার পর যে রিপোর্ট দাখিল করে তাকে পুলিশ রিপোর্ট বলে। তদন্ত কার্য শেষ হওয়ার পর যে রিপোর্ট দাখিল করেন তাকে পুলিশ রিপোর্ট বলে। এই ধারাটাও কিন্তু ইম্পর্টেন্ট, শুধু ধারা। আচ্ছা, তাহলে পুলিশ রিপোর্ট কত ধারাতে আছে? পুলিশ ডায়েরি আছে কত ধারাতে? 172। কাছাকাছি শব্দ, কিন্তু কি কাছাকাছি মিলে যেতে পারে, এই কারণে আলাদা করে নিতে হবে। তাহলে পুলিশ ডায়েরি দেখলে কত ধারা? পুলিশ রিপোর্ট দেখলে কত ধারা? তাহলে 173 আবার অনেক রূপ, অঙ্গে অঙ্গে কাজ। এটা 173 থেকে এই কারণে প্রশ্ন হবে যে এটার আবার অনেক রূপ হয়ে গেছে। এর নাম হলো চার্জশিটও 173 আছে, ফাইনাল রিপোর্টও 176 আছে, আবার পুলিশ রিপোর্টও কততে আছে? 173 আছে। তাহলে 173 এর কিন্তু অনেক রূপ। তাহলে লিখে নেই, পুলিশ রিপোর্ট দুই প্রকার। পুলিশ রিপোর্ট দুই প্রকার। পুলিশ রিপোর্ট পুলিশ রিপোর্ট কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে চূড়ান্ত রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট বা এফআরটি। হ্যাঁ, চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট বা এফআরটি, চূড়ান্ত প্রতিবেদন লেখেন। চূড়ান্ত প্রতিবেদন, প্রতিবেদন শব্দটা খায় ফেলতে পারে যে কোনো সময়। হ্যাঁ, তাহলে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট বা এফআরটি। আমি টের পাই, বলার সাথে সাথেই টের পাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার ছেলেটা কয়জন? এই তো ভাই 3 ছেলে। বাচ্চার বাবা 3 ছেলের জন্য অনেকে না এখানে। ঠিক আছে, হ্যাঁ আমি টের পেয়েছি, আমার সাথে কথা হয়েছে। আপনাদের ছাড়াও কথা হয়েছে, সমস্যা নেই। কোথায় আছি বলেন তো একটু। আচ্ছা, তাহলে 173 ধারাতেই সব খেয়াল করেন। চূড়ান্ত প্রতিবেদন দিবেন কত ধারাতে? তারপর চূড়ান্ত রিপোর্ট দিবেন কত ধারাতে? এফআরটি দিবেন কত ধারাতে? ফাইনাল রিপোর্ট দিবেন কত ধারাতে? কে দেবে? ইংলিশ। এই ধারাতে কতগুলো এমসিকিউ বুঝাতে পারছি?
তাহলে দুই ভাগে ভাগ করছিলাম না, কি কি? চূড়ান্ত পত্র, আচ্ছা দুই চার্জশিট, দুই হচ্ছে চার্জশিট, চার্জশিট বা অভিযোগ গঠন, অভিযোগপত্র চার্জশিটই বলি, অভিযোগপত্র বা চার্জশিট, চার্জ চার্জ, হ্যাঁ বাবা চার্জ। ওকে, দেখেন আবার একটা মজা এখানে, চার্জশিট দিচ্ছে কত দাঁড়াতে, অভিযোগপত্র দায়ের করতেছে কত দাঁড়াতে, চূড়ান্ত প্রতিবেদন দায়ের করতেছে কত দাঁড়াতে, এফআইআর দিচ্ছে কত দাঁড়াতে। এখন একটা মজার কথা বলবো, আমি এক সময় মনে করতাম এফআইআর দিলে মনে হয় এই যে ফাইনাল রিপোর্ট মানে হলো তার খবর আছে। আমার সাইকোলজি কাজ করতো যে ফাইনাল রিপোর্ট মানে কি তার খবর আছে, ঘটনা কিন্তু তা না। ফাইনাল রিপোর্ট মানে তাকে অব্যাহতি দিচ্ছে পুলিশ, তদন্তে কোনো রকম তথ্য প্রমাণ বা দোষ পায় নাই। আমার এরকম লাগতো যে ফাইনাল রিপোর্ট মানে কি খবর আছে, যে আজকে ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, তার মানে কি একটা খবর আছে। আমার সাইকোলজিতে কিন্তু শব্দটা এইভাবে নাড়া দিত একটা টাইমে। কিন্তু ফাইনাল রিপোর্ট হচ্ছে পুলিশ যখন কোনো তথ্য প্রমাণ বা সত্যতা খুঁজে পাবে না, তখন এ পার্টি বা ফাইনাল রিপোর্ট দিবে। লিখে না, পুলিশ যখন তদন্ত কাজে কোনো সত্য প্রমাণ বা সত্যতা পাবে না, তদন্ত কাজে অভিযোগের কোনো সত্যতা খুঁজে না পায়। বানায় লাগেন পরেরটুকু, হ্যাঁ সত্যতা খুঁজে না পেলে হ্যাঁ এফআইআর বা ফাইনাল রিপোর্ট দিবেন।